দেখবেন আপনি যদি 2011 সালের আগে বা 2014-13 সালের আগে 11 সালের আগে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে যারা চাকরি পাননি তারা কিন্তু নিজেদেরকে ডিপ্রাইভ মনে করতেন না। দলে নাম্বার 1-এর নির্দেশ না থাকলে নাম্বার 2 করে কি করে? তার মানে মেন হলো নাম্বার 1, নাম্বার 2 কোনো কথা না। এটাই আমি বুঝতে পারছি না যে সিবিআই চার্জশিটে কেন নাকতলার বাড়িটার কথা বলা হলো, কালীঘাটটাকে বাদ দিল কেন, না কালীঘাট আছে সেটা নিয়ে তদন্ত চলছে কিনা সেইটাই আমি বুঝতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ওই যারা ক্যান্ডিডেট ছিল তাদের সঙ্গে 5 মেম্বার কমিটি নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, সেটা আপনাদের সামনে প্রকাশ্যে। সেই সব ভিডিও নিয়ে প্রয়োজনে আমরা আদালতের কাছে আবার যাব আবেদন করে যে এই জায়গাটা তদন্ত করে দেখা হোক। দাদা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল জামানার প্রথম চেয়ারম্যান বলা যেতে পারে এসএসসির, তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় নিজে তাকে নাকি তার বাড়িতে ডাকতেন এবং ডেকে টাকা অফার করেছিলেন। ঠিকই বলেছেন, যেটা উনি সাক্ষীতে হিসাবে তিনি বলেছেন এবং তিনি এটা দাবি করছেন। কিন্তু আসল কথাটা যেটা হচ্ছে হলো, এই পার্থ চট্টোপাধ্যায়টা কে? দলের নাম্বার 2 এজেন্ট, কর্মচারী। দলের নাম্বার 1-এর নির্দেশ না থাকলে নাম্বার 2 করে কি করে? দলে নাম্বার 1-এর নির্দেশ না থাকলে নাম্বার 2 করে কি করে? তার মানে মেন হলো নাম্বার 1, নাম্বার 2 কোনো কথা না। পার্থ চট্টোপাধ্যায় নিজে নাকি তাকে বাড়িতে ডেকে বলেছিলেন যে আমি দলের নাম্বার 2, আপনাকে পদ ছেড়ে দিতে হবে। নাম্বার 1-এর নির্দেশ ছিল তাই জন্য বলেছিলেন। নাম্বার 2 কি কাজ করে? নাম্বার 1-এর নির্দেশ পালন করে। এটা তো নাম্বার 1-এর নির্দেশ। দেখুন, চিত্তবাবু স্কুল সার্ভিস কমিশনে এটা অ্যাডমিটেড ফ্যাক্ট, কিছু নতুন জিনিস নিয়ে আসতে চেয়েছিলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। এই যে কার্বন কপি আপনারা দেখছেন বা বিভিন্ন জিনিস তিনি পরিবর্তন করতে চেয়েছিলেন। আমার প্র্যাকটিস জীবনে আমি স্কুল সার্ভিস কমিশনে দেখেছি এটা এই চিত্তবাবুর জমানা পর্যন্তই ছিল, এমনকি বাম জামানাতেও ছিল। সার্ভিস কমিশন বা এডুকেশন ডিপার্টমেন্ট যদি কোনো ভুল করত, প্রত্যেকটা ছেলেমেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ছাত্র হিসাবে দেখা হতো। ছাত্র এবং ছাত্রী, তাদের কোনো ভুল ত্রুটি কিছু যদি হয়, কোর্টে যখন সেটা দেখা যেত, তাদের সেই ভুল ত্রুটিটা মেনে নেওয়া হতো, কাউকে ডিপ্রাইভ করা হতো না। দেখবেন আপনি যদি 2011 সালের আগে বা 2014-13 সালের আগে 11 সালের আগে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে যারা চাকরি পাননি তারা কিন্তু নিজেদেরকে ডিপ্রাইভ মনে করতেন না। দেখুন, যে চাকরি পাবে সে কখনোই নিজেকে ডিপ্রাইভ মনে করবে না, সে তখন হিরো হয়ে গেল চাকরি পেয়ে। কিন্তু যে চাকরি পেল না পরীক্ষা দিয়ে, সে যদি সরকারের থেকে নিজেকে ডিপ্রাইভ না মনে করে, তাহলে বুঝতে হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়াটা সার্থক। আজকে এত ক্ষোভ কেন? তার কারণ হচ্ছে হলো, যেই পরীক্ষা দিচ্ছে সেই বুঝতে পারছে যে এটা চুরি হচ্ছে। যেই পরীক্ষা দিচ্ছে সেই বুঝতে পারছে কিছু লোককে কোয়েশ্চেন বলে দেওয়া হচ্ছে। যেই পরীক্ষা দিচ্ছে সে বুঝতে পারছে যে ব্যাকডোর দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। আমি তো এত কথা বলছি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে, আমি এত কথা বলছি তো তৃণমূলের বিরুদ্ধে, এত কথা বলছি কারণ আমি জানি এটা হচ্ছে। স্বচ্ছতাটা নাকি গোড়া থেকেই নেই। 2011 সালের পর থেকে স্বচ্ছতাটাই পশ্চিমবাংলা থেকে চলে গেছে। যবে থেকে এই তৃণমূল সরকার এসেছে, যবে থেকে তৃণমূল সরকারে এসেছে তবে থেকে স্বচ্ছতাটা চলে গেছে। পার্থ চট্টোপাধ্যায় নাকি তাকে একেবারে সরাসরি জোর করতেন পুরো বিষয়টিতে, এবং বিভিন্ন ক্ষেত্রে অনেকজন এসে তাকে বলছেন যে আমাকে অমুক লোক পাঠিয়েছে, আমাকে চাকরি দিয়ে দিন। দেখুন, এই ঘটনা উনি যেটা বলছেন বা দাবি করছেন এটা সঠিক জিনিসই দাবি করছেন, কিছু ভুল জিনিস দাবি করছেন না। এটা হয়। উনি সেটা রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন, যেটা উনি পারেননি, তাই জন্য তিনি পদত্যাগ করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের এদিকে কোর্টে দাঁড়িয়ে বলছেন তিনি নির্দোষ, তার আইনজীবী বলছেন যে দুর্নীতি করে চাকরি দিয়েছে আমার মক্কেল, এই নাম কোথাও আসেনি। দেখুন, সারা পৃথিবীর নিয়মে যারা চুরি করে তারা কখনো বলে না যে আমরা চুরি করেছি। বিপ্লবীরা যদি কোনো
ইংরেজ শাসককে মেরে থাকে তারা জোর গলায় বলে হ্যাঁ আমরা করেছি, এটা নিয়ম, তারা বিপ্লবী। আর যারা চুরি করে আপনি দেখবেন সারা পৃথিবীতে যত চুরি হয়েছে একটা কেস ঘেটেও আপনি পাবেন না যে চোর বলেছে যে আমি চুরি করেছি। চোর আরও জোর গলায় বলে যে আমি চুরি করিনি, কারণ এরা চোর। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তার একটা আত্মসম্মান আছে। তার নেই তো আত্মসম্মান। তৃণমূলের আবার আত্মসম্মান থাকে নাকি? তৃণমূল মানে নির্লজ্জ বেহায়া দোকান কাটা, এদের আবার আত্মসম্মান থাকে নাকি? তৃণমূলের আত্মসম্মান থাকে? তৃণমূল করতে গেলে চুরি করে তৃণমূল দলে ঢুকতে হয়, পকেটমারি না করলে দলে এন্ট্রি হয় না। 183 জনকে নাকি অবৈধভাবে চাকরি দিয়েছিলেন, সিবিআই চার্জশিটে উঠে এসেছে। দেখুন, সিবিআই 183টা ধরেছে, এর পরবর্তী সংখ্যা আরও কি আছে সিবিআই নিজেও বলতে পারবে না, না বলছে না সেটা আমি জানি না। এই যে 1800 জনের টেন্টেড লিস্ট বেরিয়েছে, আপনার মনে হয় 1800 জন টেন্টেড? 6000 টেন্টেড আছে। সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন আমরা 10,750-এর একটা লিস্ট জমা দিয়েছিলাম। 2000 1800 মতো এরা বার করেছে, এই বাকিগুলোকে আবার বসিয়ে দিল পরীক্ষায়। এই পরীক্ষার ভবিষ্যৎ কি হবে জানি না। আজ থেকে 10 বছর পর যদি পরীক্ষা ক্যান্সেল না হয় তাহলে আমি খুশি হব। শুধুমাত্র নাকতলার বাড়িতেই এই সমস্ত কিছু হতো এমনটা সিবিআই চার্জশিটের উল্লেখ রয়েছে। এটাই আমি বুঝতে পারছি না যে সিবিআই চার্জশিটে কেন নাকতলার বাড়িটার কথা বলা হলো, কালীঘাটটাকে বাদ দিল কেন, না কালীঘাট আছে সেটা নিয়ে তদন্ত চলছে কিনা সেইটাই আমি বুঝতে পারলাম না। কালীঘাটের নির্দেশ না থাকলে নাকতলা কিছু করতে পারে? তদন্ত চলছে ঠিক পথে। দেখুন, তদন্ত চলছে, এটা নিয়ে অস্বীকার করা যাবে না, তদন্ত ভালোই চলছে। গাজিয়াবাদ থেকে 22 লক্ষ ওএমআর রিট্রাই হয়েছে, তাই জন্য সিবিআই তদন্ত করেছে, নইলে ইডিও তদন্ত করেছে, নইলে 50 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পাওয়া যেত না, এটা নিয়েও কোনো ডাউট নেই। কিন্তু বড় মাথা অবধি তো এই যে নাকতলায় সব কিছু তৈরি হয়েছে বলছে, কালীঘাটটা কি হলো? এই জায়গাটা সিবিআই যেদিন যেতে পারবে পশ্চিমবাংলায়, সেদিনই আমি বাংলাতে সিবিআইকে তাদের তদন্ত সফল তদন্ত হয়েছে বলে আমি মনে করি। দেখুন, আমরা তো লড়াই করছি যাওয়ানোর জন্য, আমরা লড়াই করছি, আমরা আদালতে এই লিপস অ্যান্ড বাউন্স, এই যে ডকুমেন্টসগুলো আমাদের কাছে উঠে এসেছে সেটা নিয়ে ভবিষ্যতে আমরা পিটিশন দেব। মমতা বন্দ্যোপাধ্যায়, নাম করে বলছি, পার্থ চট্টোপাধ্যায়ের সাথে ওই যারা ক্যান্ডিডেট ছিল তাদের সঙ্গে 5 মেম্বার কমিটি নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, সেটা আপনাদের সামনে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল। সেই সব ভিডিও নিয়ে প্রয়োজনে আমরা আদালতের কাছে আবার যাব আবেদন করে যে এই জায়গাটা তদন্ত করে দেখা হোক। সিঙ্গেল স্টোনও আমরা আনটার্নড হয়ে থাকতে আমরা দেবো না তদন্তে। গ্রুপ সি এবং গ্রুপ ডিদের যে ভাতা দেওয়ার যে প্রকল্প তিনি মুখ্যমন্ত্রী করবেন বলেছিলেন, কোনো ভাতা দেওয়া যাবে না, এমনটাই অমৃতা সিনহা তিনি বলে দিলেন। কি বলবেন? ভাতা দেওয়া যায় নাকি? চোরেরা আবার ভাতা পাবে নাকি? সারা পৃথিবীতে, সারা পৃথিবীর ইতিহাসে চোরেদেরকে ভাতা দেওয়া হয়েছে, এ ঘটনা কোনোদিন ঘটেছে? টেন্টেডদের তো গ্রুপ সিতে চাকরি করিয়ে দেবেন বলেছেন। ওই তো বললাম তো, সারা পৃথিবীর ইতিহাসে কোনোদিন টেন্টেডদের চাকরি করিয়ে দেবে এটা হয়েছে কোনোদিন? শুনুন, যারা নামের পাশে আমি এলএলবি, আমার মাস্টার ডিগ্রি নেই, আমার অনেক জুনিয়র মাস্টার ডিগ্রি পিএইচডি করছে, আমার অনেক জুনিয়র করছে, আমি তাদের নিয়ে গর্ববোধ করি, কিন্তু আমি লোককে বলে বেড়াই না যে আমার আরও বেশি বড় ডিগ্রি আছে। যার নামের থেকে এবং গলত, রাজনীতিতে হাতে করির থেকে গলত, শুনেছি বাপ ঠাকুরদার মুখে যে নামের আগে ডক্টরেট লিখতে হবে, এই যে একটা ধারণা বা এই ধরনের যে চুরিবৃত্তি যার মধ্যে হয়, তারা সারা জীবন চুরিই করে যাবে। কিন্তু দাদা, এই যে এসএসসি নিয়ে এত কিছু হয়ে গেল, এরপরও গ্রুপ সির পরীক্ষা রয়েছে, বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সেই টেন্টেড তালিকাও তো এখনো বেরোয়নি। টেন্টের তালিকা বেরোবে না, আর বেরোলেও বেঠিক তালিকা বেরোবে। আরও 10 বছর পর আবারও বলছি, এই পরীক্ষা যদি বাতিল
না হয় আমি খুশি হব। গ্রুপ সি কেউ যদি এসএসসি পরীক্ষা দেয়, যাদের বিএড আছে তারা তো দিতে পারবে। কি করে দিতে পারবে? চিহ্নিত টেন্টেড কি করে দিতে পারবে? ওখানে তো কিছু মেনশন করা নেই কোনো কিছুই নতুন প্রসেসটাতে কেউ বসতে পারবে না। বসুক, তারপরে 10 বছর পরে তো আবার দেখা যাবে। কিছু আমি চাইবো না কি আবার দ্বিতীয়বারের জন্য পশ্চিমবাংলায় কিছু নিরপরাধ মানুষের ক্ষতি হয়ে যাক। দাদা একেবারেই শেষ প্রশ্ন, একদিকে যেমন নিয়োগ দুর্নীতি, একাধিক নতুন তথ্য উঠে আসছে, অন্যদিকে একেবারে যে ট্রান্সফার দুর্নীতি আমরা দেখতে পেয়েছিলাম, ডিপিএসসি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের কোন নিয়েতে নৈতিকতা থাকে সেটাই তো সব থেকে বড় বিষয়। ট্রান্সফারে যেটা তৃণমূলে হয়, আমি বারবার বলেছি, এই যেমন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যারা আছে তাদেরকে বাড়ির থেকে 500 কিলোমিটার দূরে দিয়ে দেব, এবার তার থেকে টাকা নিয়ে আবার বাড়ির কাছে পোস্টিং দেব। এই ট্রান্সফার পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারী যারা আছে, এই ট্রান্সফার নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সিবিআই তদন্ত হওয়া উচিত।